একটা দারুণ ছোট গল্প লেখার ইচ্ছে আছে? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। একটা আকর্ষণীয় ছোট গল্প লেখার পেছনের মূল কৌশলগুলো কি চলুন একদম ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো ভাবনার শুরুটা হোক এই প্রশ্নটা দিয়ে। কিভাবে একটা সাধারণ আইডিয়া একটা অসাধারণ গল্প হয়ে ওঠে? এমন একটা গল্প যা পাঠকের মনে একেবারে গেঁথে যায়। চলুন এই পুরো সৃজনশীল জার্নিটা আজ আমরা একসাথে দেখি। আমাদের আজকের আলোচনার একটা রোড ম্যাপ বলতে পারেন এটাকে। আমরা মূলত এই ৫টা মূল ধাপ নিয়েই কথা বলবো, যেগুলো একজন লেখককে তার গল্পটা গুছিয়ে তুলতে সাহায্য করে। ঠিক যেমন একটা ছোট বীজ থেকে বিশাল বড় গাছ হয়, সেরকমই কিন্তু প্রত্যেকটা দুর্দান্ত গল্পের শুরু হয় খুব ছোট্ট একটা ভাবনা বা যাকে বলে গল্পের বীজ, সেটা থেকে। দেখুন, গল্পের প্রথম যে ভাবনাটা, সেটা কিন্তু প্রায়ই আমাদের চারপাশের খুব সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। মানে এটা হতে পারে সত্যি ঘটে যাওয়া কোনো ঘটনা, পুরনো কোনো স্মৃতি, বা ধরুন হঠাৎ করে কানে আসা কারো কথার একটা টুকরো। তাহলে প্রশ্ন হল, অনুপ্রেরণাটা খুঁজব কোথায়? এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা, খবরের কাগজের একটা হেডলাইন, এমনকি একটা পুরনো ছবিও কিন্তু হয়ে উঠতে পারে পরের গল্পের উৎস। শুধু চোখ কান একটু খোলা রাখতে হবে, ব্যাস। বেশ, গল্পের বীজ তো পাওয়া গেল। চলুন এবার পরের ধাপে যাই, আর সেটা হলো চরিত্র। মনে রাখতে হবে, যে কোনো ভালো গল্পের একেবারে কেন্দ্রে থাকে তার চরিত্র। চরিত্রই গল্পকে জীবন্ত করে তোলে। এই কথাটা কিন্তু গল্পের একটা একেবারে মৌলিক সত্য। কাহিনী বা প্লট সেটা কিন্তু এমনি এমনি এগোয় না, সেটাকে এগিয়ে নিয়ে যায় চরিত্র, তার ইচ্ছা, তার ভেতরের লড়াই আর তার কাজগুলো। চরিত্র না থাকলে গল্পটা তো আসলে বেরুন কয়েকটা ঘটনার যোগফল ছাড়া আর কিছুই না। এই ব্যাপারটা কিন্তু বোঝা খুব জরুরি। একটা শক্তিশালী চরিত্র সে কিন্তু পরিস্থিতির শিকার হয় না, বরং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। তার নেওয়া সিদ্ধান্ত, তার পদক্ষেপগুলোই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সোজা কথায় চরিত্রকেই হতে হবে গল্পের আসল চালিকা শক্তি। আচ্ছা, আমাদের হাতে এখন গল্পের বীজ আছে, চরিত্রও আছে। এবার কি দরকার? দরকার একটা মজবুত কাঠামো, যেটা পুরো গল্পটাকে সুন্দরভাবে ধরে রাখবে। আর এই কাঠামোটা হলো গল্পের শুরু, মধ্য আর শেষ। এখানে দেখুন, গল্পের এই যে ক্লাসিক ৩ অঙ্কের গঠন, সেটা কত সহজভাবে দেখানো হয়েছে। শুরুতে আমরা চরিত্র আর তার চারপাশের পরিস্থিতির সঙ্গে পরিচিত হই। মাঝখানে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট আসে, গল্পের টেনশন বাড়ে, আর শেষে একটা অর্থপূর্ণ সমাধান আসে, যা পাঠককে ভাবতে বাধ্য করে। অনেকের মনে হতে পারে এই ধরনের কাঠামো হয়তো সৃজনশীলতাকে আটকে দেয়, কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো। বরং এই কাঠামোটা গল্পকে একটা সঠিক দিক নির্দেশনা দেয় আর পাঠককে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সাহায্য করে। একটা মজবুত কাঠামোর ওপর এবার কিছু স্তর যোগ করতে হবে, যা গল্পকে গভীরতা দেবে, একটা অন্য মানে দেবে। আর এখানেই আসে কৌশল আর থিম বা বিষয়বস্তুর খেলা। নিজেকে এই প্রশ্নটা করা খুব জরুরি। আমার গল্পটা আসলে কি নিয়ে? এই যে এত ঘটনা, এত চরিত্র, এর আড়ালে আসল কোন ভাবনাটা লুকিয়ে আছে? সেটা কি প্রেম, বিশ্বাসঘাতকতা, নাকি ন্যায় বিচারের খোঁজ? এই গভীর ভাবনাটাই হলো গল্পের থিম। এখানে দুটো খুব জোরালো উদাহরণ দেখুন। একটা থিম হতে পারে একটা স্বপ্নের জগতের খোঁজ, যেখানে পথে অনেক বাধা বিপত্তি। আবার আরেকটা থিম হতে পারে কিভাবে সমাজের চাপে পড়ে একজন নারীর পরিচয় হারিয়ে যায়। থিম আসলে গল্পকে একটা ইউনিভার্সাল আবেদন দেয়। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি, আর সেটা হলো লেখকের নিজস্ব দর্শন। এটাই কিন্তু একটা গল্পের আসল আত্মা। লেখকের দর্শন জিনিসটা ঠিক কি? এটা হলো জীবন বা জগৎ সম্পর্কে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি বা তার বোধ। এখানে যেমনটা বলা হয়েছে, এটা লেখকের সেই ইউনিক বার্তা, যা তিনি গল্পের ভাজে ভাজে খুব সূক্ষ্মভাবে রেখে দেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লেখকের দর্শন মানে কিন্তু সরাসরি কোনো উপদেশ দেওয়া নয়, বরং এটা এমন একটা ব্যাপার যা গল্পের চরিত্র আর ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ পায়।
এমনভাবে যেন পাঠক নিজেই সেই ভেতরের সত্যটা উপলব্ধি করতে পারেন। আর এটাই কিন্তু একটা সফল গল্প বলার আসল জাদু। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই থাকলো, পরের বার যখন কোনো গল্প লেখা হবে তখন তার গভীরে কোন সত্য বা দর্শনকে তুলে ধরতে চাওয়া হবে? এই উত্তরটাই কিন্তু গল্পটাকে সবার থেকে আলাদা আর অনন্য করে তুলবে।